সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি টিভিএন 24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। যারা বাসায় বসে টোটাল কেবল সার্ভিসের মাধ্যমে সরাসরি দেখছেন, যারা ফেসবুক লাইভে দেখছেন এবং যারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়া ইউটিউবে দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন আমাদের সাথে। আজকের অনুষ্ঠানটি কয়েকটি কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ সকালে সিপিআই ইনফ্লেশন রিপোর্ট, যেটি আমরা বলে থাকি, অর্থাৎ দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি অথবা অবনতি, দুটি যে কোনো একটি নির্ধারণ করে এই সিপিআই ইনফ্লেশন রিপোর্ট, সেটি প্রকাশিত হয়েছে। এটি অনেকে বলবেন, এটি দিয়ে আমি কি করব, আমরা তো যা আছে সেটি ক্রয় করছি, যেই মূল্যে আছে সে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এটির উপরে নির্ভর করছে আগামীতে ইন্টারেস্ট রেট কী হবে এবং কেন এটি হবে, কতখানি গ্যারান্টি বা নিশ্চয়তা সহকারে আমরা বলতে পারি, সেটিও একটি ব্যাপার। এবং এই ইন্টারেস্ট রেট নির্ধারণ করে দেবে ব্যবসা বাণিজ্যর গতি প্রকৃতি, হাউজিং মার্কেটের গতি প্রকৃতি এবং এর প্রভাব এমপ্লয়মেন্ট, অর্থাৎ আপনারা জানেন এখন কাজ পাওয়া খুব কঠিন হয়ে গেছে, স্পেশালি হাই পেইং জবস। ওকে, সো এটির উপরও ব্যাপক প্রভাব পড়তে যাচ্ছে। কাজেই সেটি দিয়ে শুরু করব এবং আমি ব্যাখ্যা করার চেষ্টা করব তথ্য প্রমাণ সহ যে আসলে কি হতে যাচ্ছে। এটি আমাদের দৈনন্দিন জীবনে সবার উপর প্রভাব ফেলবে, স্পেশালি যারা এখানে আছেন নর্থ আমেরিকা, স্পেশালি ইন দ্য ইউএস অ্যান্ড ইন সাম কেসেস ইন ক্যানাডা, আপনাদের উপর পড়বে। বিশ্বব্যাপী আমেরিকার ইন্টারেস্ট রেট ওঠানামার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়ে, সেটি আমি তুলে ধরার চেষ্টা করব। এবং তারপর ইমিগ্রেশনের তিনটি খুব ভালো সংবাদ আছে, যেটি আমি একেবারে রিসেন্টলি জানতে পেরেছি এবং ইউএসসিআইএস এর ওয়েবসাইটের মাধ্যমে তার তথ্য আপনাদের কাছে তুলে ধরবো। এবং সেই তথ্য যখন তুলে ধরবো, সেটির লিঙ্কগুলো দেওয়া থাকবে, আপনারা একটু দেখে নেবেন। কাজে আর দেরি না করে চলুন শুরু করি। দ্য সিপিআই ইনফ্লেশন রিপোর্ট, এটি মোটামুটি যেটি বেরিয়েছে আমরা কনফার্ম করে বলতে পারি, নিশ্চয়তা সহকারে বলতে পারি যে ইন্টারেস্ট রেট, সুদের যে হার আছে ফেডারেল গভর্নমেন্টের, সেটি কমতে যাচ্ছে নভেম্বরে কতখানি। সো দ্য নিউয়েস্ট সিপিআই ইনফ্লেশন, একেবারে আজকে সকালে যেটি রিপোর্ট যেটি বেরিয়েছে, হেডলাইন ইনফ্লেশন। আপনারা জানেন, যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখে থাকেন, ইনফ্লেশন দুটি ভাগে ভাগ করা থাকে, হেডলাইন অ্যান্ড কোর। যারা নিয়মিত দেখে থাকেন তারা তো জানেন, না জানলে আমি কিছুক্ষণের মধ্যে বলে দিব। সো হেডলাইন ইনফ্লেশন সেপ্টেম্বর মাসে আপনারা দেখবেন হেডলাইনে এসেছে, এটি কমে এসেছে। ইট হ্যাজ নাও ফলেন কোথায়? 2.4%। সো গত মাসের তুলনায় যদি আমরা কম্পেয়ার করি, তাহলে দেখব এটি গত মাসে ছিল 2.5%, এ মাসে এটি 2.4%, অর্থাৎ 0.1% কমে এসেছে। দ্যাট ইজ এ গুড নিউজ, বিগ নিউজ। কোর ইনফ্লেশন হচ্ছে সেটি যার মধ্যে থেকে খাদ্য সামগ্রী, খাদ্যদ্রব্য এবং এনার্জি প্রাইস, এই দুটি বাদ দিয়ে গণনা করা হয়। অনেকেই বলবেন যে এটি কেমন কথা, কিন্তু দ্যাটস দ্য সব কিছু সহ যখন গণনা করা হয়, দ্যাটস এ হেডলাইন সিপিআই কোর ইনফ্লেশন। আর এটি হচ্ছে কোর যখন ফুড অ্যান্ড এনার্জি বাদ দেওয়া হয়। সো যখন ফুড অ্যান্ড এনার্জি বাদ দেওয়া হয়েছে, সেটি হচ্ছে 3.3%। দিস ইজ অ্যাকচুয়ালি আপ, অর্থাৎ গত মাসের তুলনায় এটি বেড়েছে 0.1%। গত মাসে এটি ছিল 0.2%, দ্য প্রায়ার মান্থ। ওকে, সো হিয়ার ইজ অ্যানাদার চার্ট, যেটি দেখবেন আপনারা, দ্য রেট অফ ইনফ্লেশন। এই যে চার্টটি আপনারা দেখছেন, এটি হচ্ছে রেট অফ ইনফ্লেশন গত 4 বছরের। হাউ দ্য রেট অফ ইনফ্লেশন হ্যাজ বিন ডুইং ওভার পাস্ট 4 years। এটি আসছে ইউএস কনজিউমার প্রাইস ইন্ডেক্স থেকে। ওকে, ফেডারেল রিজার্ভ তাদের একটি গোল আছে, একটি লক্ষ্য আছে। এটা অনেকবারই শুনেছেন আমার এই অনুষ্ঠানে। গোলটি হচ্ছে ইনফ্লেশনকে 2% নামিয়ে আনা। দেয়ার গোল অফ গেটিং ইনফ্লেশন ডাউন টু 2.0%। এবং এখন তারা বলছেন যে তারা খুবই আত্মবিশ্বাসী, দে আর কনফিডেন্ট যে তারা এটি এখন করতে পারবেন, দে ক্যান ডু ইট। সো চলুন পরবর্তী স্ট্যাট যেটি আছে সেটি দেখে, সেটা টেক এ লুক এট দিস স্ট্যাট। এই স্ট্যাটটি যখন আপনারা দেখছেন, এই ফ্রম দিস রিপোর্ট, তারা যে রিপোর্টটি আজকে প্রকাশ করেছেন, সেখান থেকে আমি এটি তুলে ধরছি। সো দিজ আর দ্য ইয়ার ওভার ইয়ার চেঞ্জ। গত বছর এই নাম্বার যে পরিসংখ্যানগুলি দেখছেন, এটি গত বছরের সাথে এই বছরের তুলনা করা হচ্ছে। ওকে, হেডলাইন ইনফ্লেশন আপনারা দেখতে পাচ্ছেন যে 2.4%, কোর ইনফ্লেশন 3.3%, এনার্জি ইনফ্লেশন, জ্বালানি খাত কথা ধরে নেবেন, এটি কমেছে, ইটস ডাউন 6.8%। সার্ভিস ইনফ্লেশন, সেবামূলক খাত যেটি আমরা বলে থাকি, এটি বেড়েছে, ইজ অ্যান ইনক্রিজ অফ 4.7%, অর্থাৎ সেবামূলক খাতের দ্রব্য ইনফ্লেশন ইজ আপ, বাড়ছে। ওকে, অ্যান্ড
there is a inflation, shelter inflation আমরা যেটি বলে থাকি, shelter inflation 4.9%. shelter ধরে নেবেন আপনি যখন রেন্ট করছেন, আপনি যখন বাসা ভাড়া দিচ্ছেন অথবা আপনি মর্টগেজ পে করছেন, এটির বেড়েছে 4.9%. ফুড ইনফ্লেশন, খাদ্য সামগ্রী, এটি বেড়েছে 3.2%, 2.3%. নাও আমি আরেকটি চার্ট আপনাদের দেখাবো. I want to show you this inflation report chart changes, কতখানি সম্ভাবনা পরিবর্তন হয়েছে ফেডারেল রিজার্ভ যখন তাদের মিনিং দ্য চেঞ্জেস অফ odds of what Federal Reserve is going to do at their next meeting. তারা এটি যে দেখছেন আপনারা, আগামী মিটিংয়ে ফেডারেল রিজার্ভ তারা কি করতে যাচ্ছেন সেই সম্ভাবনাটা আপনি দেখতে পাচ্ছেন. সো আপনারা অনেকেই জানেন যে ফেডারেল রিজার্ভ তাদের নেক্সট মিটিং হচ্ছে নভেম্বরের 7 তারিখে. এই যে চার্টটি আপনারা দেখছেন, এটি হচ্ছে আজকের রেজাল্ট প্রকাশ, অর্থাৎ সিপিআই যে রিপোর্টটি আছে সেটি প্রকাশ হওয়ার আগে, বিফোর দিস রিপোর্ট মার্কেট এক্সপেকটেশনটা কি ছিল অ্যাকর্ডিং টু সিএমই ফেড ওয়াচ টুল, আপনারা দেখে নেবেন অনলাইনে সম্ভাবনা 80.3% সম্ভাবনা ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাতে যাচ্ছেন 0.25% হারে ইন নভেম্বর, এবং 19.7% সম্ভাবনা আছে যে ইন্টারেস্ট রেট কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ there will be no interest rate cut. নাও পরবর্তী যেটি আছে সেই চার্টটি আমরা দেখব একটু. এখন যে চার্টটি দেখতেছেন, take a look at this chart. এটি হচ্ছে এই রিপোর্টটি প্রকাশ হওয়ার পর সম্ভাবনা কতখানি বাড়লো বা কমলো নভেম্বর মিটিংয়ের রিপোর্ট রিলিজ যখন হবে তখন. সো এটির এখন বলছে যে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাতে যাচ্ছে 0.5%, এটি বেড়ে দাঁড়িয়েছে সম্ভাবনা 80.3% থেকে 85.9%, অর্থাৎ 86%, অর্থাৎ অলমোস্ট 6% সম্ভাবনা বেড়েছে. এখন কোনো রকম ইন্টারেস্ট রেট না কাট হতে পারে, এটির সম্ভাবনা আরও কমেছে. সেটি আগে ছিল রিপোর্ট প্রকাশ হওয়ার আগে 19.7%, সেটি এখন কমে দাঁড়িয়েছে 14.1%. একটি জিনিস খেয়াল করে দেখবেন, এই দুটির মাঝখানে আরেকটি অংশ আমি প্রায় তুলে ধরি আপনাদের সবার জন্য, সেটি হচ্ছে 0.5% ইন্টারেস্ট রেট. আমি বারবারই বলছি 25 বেসিস পয়েন্ট আমরা যেটি বলে থাকি. খেয়াল করে দেখবেন যে 50 বেসিস পয়েন্ট অর্থাৎ 0.5% ইন্টারেস্ট রেট কাট নভেম্বরের একেবারে উল্লেখিনী. ইট ইজ অফ দ্য টেবল, সোজা কথায়. ওকে, সো আমি চেষ্টা করব ভেরি সিম্পলি এটি তুলে ধরার জন্য এই রিপোর্টে কি আছে, অ্যান্ড ইফ দিস রিপোর্ট শো দ্য ইনফ্লেশন ওয়াজ রিঅ্যাক্সেল, যদি এই রিপোর্টে যেটি এসেছে সেটি না হয় যদি একটু অন্যরকম হতো এবং দেখাতো বা আমরা দেখতে পারতাম বা রিপোর্ট বলতো যে মুদ্রাস্ফীতি পুনরায় বাড়া শুরু করেছে, অর্থাৎ দ্য ইনফ্লেশন ওয়াজ রিঅ্যাক্সেলারেটিং হার্ড, খুব শক্তভাবে বাড়ছে. যদি সেই টাইপের সিনারিও তৈরি হতো, হয়নি, যদি হতো তাহলে কিভাবে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাতে পারতো? হাউ ক্যান দে? এবং খুব অ্যাগ্রেসিভলি, কারণ তারা বলছেন নভেম্বর, তারা বলছেন ডিসেম্বর, দে কুডন্ট ডু ইট, তারা এটি করতে পারতেন না. সো যদি ওই কেস হইতো দেন দে উড হ্যাভ পজ, তারা বিরতি নিতেন নভেম্বরে, কাটতেন না কোনো রকম, যেখানে আজকে আমরা সেখানে থাকতেন, এটি হওয়া উচিত ছিল. বাট দ্যাট ডিডন্ট হ্যাপেন. ইনফ্লেশন রিপোর্ট যেটি বলছে মুদ্রাস্ফীতি বাড়েনি, বরঞ্চ কমেছে. সো মার্কেটের দের ইজ আ হায়ার মার্কেট এক্সপেকটেশন যে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাতে যাচ্ছেন, দে আর গোয়িং টু ডু ইট বাই 0.25%. নাও আমি আরেকটি চার্ট আপনাদেরকে দেখাবো এখনই, যে পরবর্তীটি, সেটি হচ্ছে ইফ ইউ দিস ইজ কারেন্ট আড, এই মুহূর্তের সম্ভাবনার কথা বলছি, কিন্তু এটি হচ্ছে ডিসেম্বর মাসে কি হতে পারে, দ্য কারেন্ট আডস ফর দ্য মান্থ অফ ডিসেম্বর ফেডস মিটিং, কারণ ডিসেম্বর আরেকটি ফেডারেল রিজার্ভের মিটিং আছে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি 81.2% সম্ভাবনা আছে দ্য ফেড কাটস অ্যানাদার 0.25%, অর্থাৎ ডিসেম্বর মাসের মিটিংয়েও মার্কেট আশা করছে, বিশেষজ্ঞরা আশা করছেন, অর্থনীতিবিদরা আশা করছেন যে ফেডারেল রিজার্ভ আরও এক দফা 0.25% হারে ইন্টারেস্ট রেট কমাতে যাচ্ছেন অ্যাট দেয়ার ডিসেম্বর মিটিং. সো দেয়ারফর আপনি ধরে নিতে পারেন, অতএব আপনারা ধরে নিতে পারেন 0.25% কাট ইন নভেম্বর এবং আরেকবার 0.25% কমার সম্ভাবনা ডিসেম্বরে খুবই জোরালো, ধরেই নিতে পারেন এটি কমছে. And I want to tell you that this, according to the Federal Reserve latest projection, আমি এটি বলছি, আর যেটি এখন বলবো সেটি হচ্ছে সম্প্রতি ফেডারেল রিজার্ভের লেটেস্ট প্রজেকশন
from their last meeting, সেটি আমি কয়েকবার আলাপ করেছিলাম, আরেকবার মনে করিয়ে দিচ্ছি। This was their plan. এটি তাদের প্ল্যান ছিল, এটি তাদের লক্ষ্যমাত্রা ছিল যে তারা এই বছরের শেষ নাগাদ ইন্টারেস্ট রেট কমাবেন 0.5%, 50 বেসিস পয়েন্ট বাই দ্য এন্ড অফ দিস ইয়ার। আমাদের মনে রাখতে হবে আমাদের হাতে আছেই মাত্র 2টি মাস। আমরা অক্টোবরের মাঝামাঝি চলে এসেছি, অক্টোবর 11 তারিখ আজ, অর্থাৎ ইউ হ্যাভ 2.5 মান্থস, অর্থাৎ আগামী 2.5 মাসে 0.5% আরও কমতে যাচ্ছে ইন্টারেস্ট রেট। সো আ লট অফ পিপল, অনেকে প্রশ্ন করছেন এখন, এবং আমিও অনেক ভেবেচিন্তে এই প্রশ্নটি আমার কাছেও ছিল, অনেকে প্রশ্ন করছেন কিভাবে তারা এটা করতে যাবেন। তারা কি এরকম করবেন যে নভেম্বরের 0.5 একেবারে 50 বেসিস পয়েন্ট কমিয়ে দিলেন নভেম্বরে এবং ডিসেম্বরে কিছুই হলো না, অথবা নভেম্বরে তারা কমালেন না একেবারেই এবং ডিসেম্বরে করলেন উল্টোটি আর কি, ভাইস ভার্সা। কিন্তু গত সপ্তাহে যখন আমি দ্য ভিউজ অনুষ্ঠান করেছিলাম, সেখানে একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আমি দেখেছিলাম, আই শোড ইউ আ ভিডিও ক্লিপ অফ জেরোম পাওয়েল, হুজ দ্য প্রেসিডেন্ট, হুজ দ্য চেয়ারম্যান অফ দ্য ফেডারেল রিজার্ভ। দুঃখিত, উনি নিজে বলেছেন, উনি নিজে ইশারা দিয়েছেন, সরাসরি বলেছেন that it is going to be 0.25% in November and it is going to be 0.25% in December. অর্থাৎ 2টি মাসেই উনি বলেছেন 0.25%, 0.25% কমাবেন যদি সব তথ্য যে পরিসংখ্যানগুলো আসছে সব ঠিক থাকে। সো কয়েকটি জিনিসের জন্য আমরা অপেক্ষা করছিলাম। জব রিপোর্ট, যেটি আমি গত সপ্তাহে তুলে ধরেছি, বাম্পার, গত মার্চ মাসের পর 2,54,000 কর্মসংস্থান নেট তৈরি হয়নি। এই বছর মার্চের কথা বলছি, মার্চের পর অনেক কর্মসংস্থান তৈরি হয়েছে, কিন্তু মার্চের পর থেকে এই মাসে যে গত মাসের যে কর্মসংস্থানের রিপোর্ট আমরা পেলাম 254,000 নেট জব, এরকম বাম্পার আমরা দেখিনি। সো এই রিপোর্টটি গেল, আজকের সিপিআই রিপোর্ট গেল। আমি একটি বিষয় একেবারে আলাপ করিনি আপনাদের সামনে, সেটি হচ্ছে ওয়াচিং ফ্রম অলবেনি, আলমগীর হোসেন, থ্যাংক ইউ আপনি আমাদের সাথে থাকার জন্য অলবেনি থেকে। ওকে, জিডিপি রিপোর্ট আমি একেবারেই তুলিনি, কারণ খুব সাদামাটা হয়ে থাকে এবং খুব ড্রাই হয়ে থাকে, অনেকেরই পছন্দ হবে না, কিন্তু প্রসঙ্গক্রমে আমি এই কথাটি এখন তুলে নিয়ে আসতে চাই। জিডিপি বলছে আমেরিকার প্রবৃদ্ধি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যেটি বলে থাকি, সেটি তারা প্রকাশ করেছিলেন এবং তারা বলছিলেন এই মাসের প্রথম দিকেই যে এটি, দিস ইজ দ্য থার্ড কোয়ার্টার বাই দ্য ওয়ে, এটি থার্ড কোয়ার্টারের জিডিপি। তারা বলছিলেন 2.8%, 2 দিন বা 3 দিন আগে তারা রিভাইজ করেছেন, এটি বলছেন আসলে 2.8% নয়, এটি আরও বেশি, প্রবৃদ্ধির হার আরও বেশি। কতখানি বেশি? 3.0%, অর্থাৎ জিডিপিও বাড়ছে, নট 2.8, 3.0। সো জিডিপি রিপোর্ট ইজ গুড, সিপিআই ইনফ্লেশন রিপোর্ট ইজ গুড, এমপ্লয়মেন্ট রিপোর্ট ইজ গুড। সো পাওয়েল সেড হি ডিড হ্যাভ সাম উইগল রুম, উনি বলেছিলেন যে আমার কিছু রুম আছে এখানে খেলা করার জন্য এই নাম্বারটি নিয়ে। ওকে, কিন্তু আরও বলেছিলেন ইট উইল অল ডিপেন্ড অন ইনকামিং ডাটা। আপনাদের মনে আছে যে তথ্যগুলো আমাদের হাতে আসছে তার উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিব। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. So, উনি বলেছিলেন 4টি রিপোর্ট, 4টি রিপোর্টের মধ্যে 3টি রিপোর্ট, জিডিপি রিপোর্ট কথা বললাম, সিপিআই ইনফ্লেশন রিপোর্টের আমি আজকে তুলে ধরছি, গত সপ্তাহে তুলে ধরেছিলাম জব রিপোর্ট। একটি আছে, আগামী মাসে যে নতুন জব রিপোর্ট আসবে সেটির জন্য অপেক্ষা করবেন। সো একটি রিপোর্ট বাকি আছে। নাও আই ডু ওয়ান্ট টু ক্লারিফাই অ্যাবাউট দ্য ফেডারেল রিজার্ভ। একটি ব্যাপার আমি ফেডারেল রিজার্ভে পরিষ্কার করতে চাই, এটি অনেকবার শুনেছেন, তারপর আমি পুনরায় বলছি। দে হ্যাভ 2 জবস, তাদের হাতে 2টি কাজ। ফেডারেল রিজার্ভের কাজ অনেকগুলি কাজ আছে, কিন্তু প্রধান অন্যতম 2টি কাজ আছে। এটিকে আমরা বলে থাকি ডুয়াল ম্যান্ডেট, 2টি কাজ একসাথে। একটি হচ্ছে প্রাইস স্টেবিলিটি তারা বলে থাকেন, অর্থাৎ দ্রব্যমূল্যের স্থায়ী একটি প্রাইসিং মূল্য থাকা, এটা যাতে খুব উপরে নিচে না করে, স্টেবিলিটি, স্থায়িত্ব, দ্রব্যমূল্যের স্থায়িত্ব, এইটা একটি ব্যাপার। আরেকটা হচ্ছে ম্যাক্সিমাম এমপ্লয়মেন্ট, সর্বোচ্চ কর্মসংস্থান বজায় রাখা। সো অন্য ভাষায় যদি বলতে চাই, ইন অ্যানাদার ওয়ার্ডস, ডোন্ট লেট ইনফ্লেশন গেট আউট অফ কন্ট্রোল। ইনফ্লেশনকে কোনো মতে তারা কন্ট্রোলের বাইরে যেতে দিবেন না এই মুহূর্তে,
এটি তাদের একটি লক্ষ্যর মধ্যে একটি। এবং ডোন্ট লেট আনএমপ্লয়মেন্ট গো আউট অফ কন্ট্রোল, কোনো মতেই আনএমপ্লয়মেন্ট যাতে কন্ট্রোলের বাইরে না চলে যায়। আপনারা জানেন এখন যদিও আমরা ফেডারেল রিজার্ভ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের কাছ থেকে BLS এর কাছ থেকে আনএমপ্লয়মেন্টের এবং এমপ্লয়মেন্টের রিপোর্টটি পেয়ে থাকি, এটি বাম্পার বলছেন, কিন্তু আমরা সবাই জানি ট্যাক্স সেক্টর ইজ ভেরি ডিফিকাল্ট রাইট নাও, ফাইন্যান্স সেক্টর ইজ ভেরি ডিফিকাল্ট রাইট নাও, যারা হাই পে জবের কথা বলছেন। সো আমরা জানি ওই সমস্ত সেক্টরে খুব কঠিন কাজ পাওয়া, একমাত্র হেলথ কেয়ার সেকশন ছাড়া। সো দে হ্যাভ এ চ্যালেঞ্জ। তাদের দুটি লক্ষ্যর, একটি হচ্ছে কি প্রাইস স্টেবিলিটি, আরেকটি হচ্ছে আনএমপ্লয়মেন্টের কোনো মতেই হাতের বাইরে না যেতে পারে, ক্যানট গো আউট অফ কন্ট্রোল। ওকে, সো দ্য ফেডারেল রিজার্ভ দুটি জব বিফোর দে ওয়ার ফোকাসিং, দুটি জবের উপরে তারা ফোকাস করেছিলেন। ইতিপূর্বে তারা ফোকাস করছিলেন ইনফ্লেশন উপর খুব বেশি, কারণ এটি খুব বেশি মাত্রায় বেড়ে যাচ্ছিল। দে ওয়ার ফোকাসিং অন ইনফ্লেশন, তার কারণ অবভিয়াসলি দ্য রেট অফ ইনফ্লেশন ওয়াজ রিয়েলি সার্জিং হায়ার, খুব দ্রুত বেড়ে যাচ্ছিল। নাও এখন তাদের ফোকাস শিফট হয়েছে, একটু ঘুরে দাঁড়িয়েছে কোথায়? টু এমপ্লয়মেন্ট, কর্মসংস্থানের দিকে। এখন যে কারেন্ট নেরেটিভ আছে, এখন যে ভাষ্য চলছে রাইট নাও, তারা বলছেন দ্যাট দে নিড টু কাট ইন্টারেস্ট রেট, তাদের ইন্টারেস্ট রেট কমানো উচিত, তাদের ইন্টারেস্ট রেট কমানো কথা, এই বক্তব্যে তারা আছেন। সো দ্যাট দ্য লেবার মার্কেট, কেন এটি বলছেন? যাতে লেবার মার্কেট দুর্বল না হয়ে যায়, দ্য লেবার মার্কেট ডাজ নট ডিটিওরেটস, এটি হচ্ছে অন্যতম একটি কারণ। এই জন্য তারা এখন ইনফ্লেশন থেকে ফোকাস করেছেন এমপ্লয়মেন্টের দিকে, কারণ এমপ্লয়মেন্ট সিচুয়েশন নাম্বার যেটাই বলুক তাদের পরিসংখ্যানে, আমরা জানি ওভারঅল ইটস নট লুকিং দ্যাট গুড, এবং আমি মনে হয় আপনারা আমার সাথে একমত হবেন। ওকে, ওকে, নাও এই কথাটি আমরা যখন বলছি, আমি দেখলাম বিভিন্ন ফেডারেল রিজার্ভের বিভিন্ন গভর্নর যারা আছেন ব্যাংকের বিভিন্ন অঞ্চলে, তারা কি বলছেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ফিলিপ জেফারসন, দেখে নিব অন স্ক্রিনে, ইনি হচ্ছেন ফেডারেল রিজার্ভের ভাইস চেয়ার। Jerome Powell is the chairman, he's the vice chairman, okay, vice chair. উনি বলছেন the balance of risk, আমি একটু অনুবাদ করে দিব, the balance of risk to our two mandates has changed as risk to inflation has diminished and risk to employment have risen. উনি বলছেন যে আমাদের দুটি লক্ষ্য যেটি আছে, টু ম্যান্ডেট, দুটি লক্ষ্য, এই দুটি লক্ষ্যের কিছু পরিবর্তন হয়েছে। দুটি এই রিস্কের, এই যে উনি বলছেন এটি রিস্ক, এটির পরিবর্তন এসেছে। ইনফ্লেশন কমে আসছে, কিন্তু আনএমপ্লয়মেন্টের যে রিস্ক এটি বেড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি অন কোট হোয়াট হি সেড। সো লিসেন, দ্য ফেডারেল রিজার্ভ প্রায়োরিটি রাইট নাও, এই মুহূর্তে ফেডারেল রিজার্ভের যে প্রায়োরিটি রাইট নাও হচ্ছে লেবার মার্কেট, ইটস দ্য লেবার মার্কেট। আমি আপনাদেরকে যেটি বলতে চাই, I want to tell you this is so important, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইউ অ্যান্ড আই অ্যান্ড উই, আমরা সামগ্রিকভাবে উই আন্ডারস্ট্যান্ড দিস, আমরা এটা বুঝতে পারি, কারণ এই বোঝাটা খুবই দরকার। হুটহাট করে সিদ্ধান্ত এই মুহূর্তে নেওয়া যাবে না, এটি আসল কথা বলতে চাচ্ছিলাম। ওকে, আমি আসছি সেই প্রসঙ্গে। ইভেন দো আপনারা সবাই জানেন, কিছুক্ষণ আগেও বলেছি, যদিও আমরা জানি সম্প্রতি যেই এমপ্লয়মেন্ট রিপোর্ট, যে জব রিপোর্ট যেটি প্রকাশিত হয়েছে লাস্ট মান্থ ওয়াজ এক্সেলেন্ট, অসম্ভব রকমের ভালো একটি জব রিপোর্ট। 254,000 জব, 2,54,000 নতুন কর্মসংস্থান নেট সর্বসাকুল্যে তৈরি হয়েছে, অ্যাডেড। That does not necessarily mean the Federal Reserve will slow down the interest rate. এটির অর্থ এই না যে এটি দেখার পর ফেডারেল রিজার্ভ বলবেন ওকে ঠিক আছে ইন্টারেস্ট রেট কাটা শুরু হয়ে যাক, স্লো ডাউন, আমরা দেখছি এমপ্লয়মেন্ট ভালো হয়ে গেছে, আমরা এখন কাটা বন্ধ করে দিই অথবা স্লো ডাউন করে নিয়ে আসি, or let's take a pause. No, এটার অর্থ সেটা না। It does not mean that. So, I want to give you their perspective. তাদের পার্সপেক্টিভটা কি এটা বোঝা আমাদের জন্য খুবই প্রয়োজন। সো এড্রিয়ানা কাগলার, চলুন অন স্ক্রিনে দেখে নিব, হুজ দ্য ফেডারেল রিজার্ভ, যিনি হচ্ছেন ফেডারেল রিজার্ভের গভর্নর। উনি বলছেন, এবং দেখতে পাচ্ছেন উনি দুটি কথা বলছেন, আমি ভেঙে বলার চেষ্টা করবো। দ্য ফেডারেল রিজার্ভ উইল নট মেক ডিসিশন, ফেডারেল রিজার্ভ কোনো সিদ্ধান্ত নেবেন না বেসড অন এ সিঙ্গল ফ্যাক্টর, একটি ফ্যাক্টরের উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত তারা নেবেন না। দে উড রাদার লুক অ্যাট দ্য ট্রেন্ড, আমরা যেটা বলে থাকি একটা ট্রেন্ড দেখতে হবে আপনাকে। সো একটা নাম্বার দেখে, এক মাসের নাম্বার না দেখে সিদ্ধান্ত নেবেন না, তা দেখবেন গত কয়েক মাসে কি হচ্ছে, যদি ট্রেন্ডটা একই দিকে যেতে থাকে অথবা অর্থাৎ ইনফ্লেশন নামছেই ক্রমাগতভাবে, এটি একটা ট্রেন্ড হতে পারে। সো দে উইল লুক অ্যাট দ্য ট্রেন্ড। দেয়ারফর
although we have a strong job report, যদিও আমাদের গত মাসের জব রিপোর্ট অত্যন্ত শক্তিশালী, Kugler বলছেন the labor market the trend is still weakening, কিন্তু লেবার মার্কেটের ট্রেন্ড বলছে যে এটি কিন্তু দুর্বল হয়ে আসছে। The trend is still weakening. And this is অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি মনে করি at least she has some connection with the reality. বোগাস কথা বলছেন না। So Kugler said, and I quote, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, if progress and inflation continues as expected, যে প্রোগ্রেস তারা উন্নতি দেখতে পাচ্ছেন এবং ইনফ্লেশন যেভাবে হচ্ছে, ইনফ্লেশন যদি কন্টিনিউ করতে থাকে অ্যাজ এক্সপেক্টেড, যেভাবে তারা আশা ব্যক্ত করছেন, আই উইল সাপোর্ট অ্যাডিশনাল অর্থাৎ উনি আরও অ্যাডিশনাল ইন্টারেস্ট রেট কমানোর পক্ষপাতী। ইন দ্য ফেড ফান্ডস রেট, যেটি আন্তঃব্যাংক রেট আমরা বলে থাকি, এখন যেটি কমেছে, টু মুভ টুয়ার্ডস মোর নিউট্রাল পলিসি স্ট্যান্ডস, যেটি আরেকটু নিরপেক্ষ অবস্থানে যাবে। এখন উপরে আছে, কাটার পরেও উপরে আছে, একটু ভালো অবস্থানে যাবেন বলে উনি মনে করছেন। দিস ইজ ইট। সো আমি যেটি আপনাদেরকে বলবো, আই ডোন্ট নো হাউ ইউ থিঙ্ক অর ফিল অ্যাবাউট দিস সিচুয়েশন। এই যে এখন যে বর্তমানে আমরা যে সিচুয়েশন আছি, আমি জানি না আপনারা হাউ ডু ইউ ফিল অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক ইন দিস সিচুয়েশন। এই কথাটি বলছি তার কারণ হচ্ছে দুটি কারণে। আমাদের বাংলাদেশি কমিউনিটিতে একটি বড় অংশ আছেন যারা বিভিন্ন রকম ফেডারেল সংস্থার হেল্প পেয়ে থাকেন, such as EBT, such as cash assistance, such as home care jobs, which is not real jobs. আপনারা সেটি আমার সাথে একমত হবেন বলে আমি মনে করি। অনেকের 2-3টি করে আছেন, অনেকের 4টি আছে বলে আমি শুনেছি, জানি। ওকে, সো ওটি যখন থাকবে তখন আপনি কেয়ার করবেন না, কিন্তু যাদের এই সমস্ত নেই তাদের জন্য কিন্তু অত্যন্ত কঠিন। অনেকেই আছেন যারা দিন এনে দিন খাচ্ছেন, পরিশ্রম করছেন, কাজ করছেন, তাদের জন্য কিন্তু ইনফ্লেশন ইজ এ রিয়েল থিং। কলেজ টিউশন দেওয়া রিয়েল থিং, বাড়ি ভাড়া দেওয়া রিয়েল থিং। কিন্তু আপনি যখন অন্যান্য ইনকাম না থাকবে, এই অ্যাসিস্ট্যান্সগুলো না থাকবে, তখন এই যে আলোচনা করছি, ইট উইল বিকাম এ বিগ হেডেক আপনার জন্য। সো আমি আপনাদের যে জিনিসটি দেখাতে চাচ্ছি পরবর্তী একটি চার্ট, সেটি হচ্ছে, যেটি আপনারা দেখছেন সেটি হচ্ছে কনজিউমার কনফিডেন্স, অর্থাৎ ভোক্তার আত্মবিশ্বাস কোথায়। আমরা কিন্তু সবাই ভোক্তা। কনজিউমার কনফিডেন্স এটি কিন্তু নিচের দিকে নামছে, অর্থাৎ আমাদের আত্মবিশ্বাস কমছে সামগ্রিক অর্থে, অর্থনীতির ব্যাপারে। সো কনজিউমার কনফিডেন্স হ্যাজ বিন ফলিং। যেটি আপনারা দেখছেন, দিস ইজ অ্যাকর্ডিং টু কনফারেন্স বোর্ডস লেটেস্ট রিপোর্ট। একেবারে সম্প্রতি যে কনফারেন্স বোর্ডের সম্প্রতি যে রিপোর্টে আছে, সেখান থেকে আমি তুলে আনছি আপনাদের জন্য। অ্যাজ ইউ ক্যান সি, এবং এটি খুব মানে দ্য ট্র্যাজেক্টরি, অর্থাৎ এটি কিন্তু নিচের দিকে নামছে, ডান দিকে মাঝে মাঝে লাভ দিয়ে উঠছে, কিন্তু পরবর্তী থেকে বেশ কিছুদিন ধরে কিন্তু এটি খুব নিচের দিকে নামছে, এবং এটি নিচের দিকেই নামছে 2021 সালের পর থেকে, যেটা আপনারা চার্টে দেখছেন। ইট ইজ অন দ্য ডাউনওয়ার্ডস ট্র্যাজেক্টরি সিন্স 2021। এবং আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, প্যান্ডেমিকের পূর্ব অবস্থায় চলে গেছি কনফিডেন্স লেভেলে, ঠিক প্যান্ডেমিকের পূর্ববর্তী অবস্থায় এই অবস্থায় ছিল। নাও আই ওয়ান্ট টু শো ইউ অ্যানাদার থিং। দেখি, আচ্ছা, এটি একটু এটি যেটি আপনারা দেখছেন, দিস ইজ অ্যানাদার চার্ট, যেটি বলছে ইউএস কনজিউমার কনফিডেন্স ফেল ইন সেপ্টেম্বর। গত মাসে ইউএস কনজিউমার, আমরা যারা ভোক্তা আছি, আমরা ক্রয় করি সব কিছু কনজিউমার, আমাদের কনফিডেন্স আরও কমেছে ইন সেপ্টেম্বর। সো আমি যেটা আপনাদের বলতে চাই, আই ওয়ান্ট টু টেল ইউ দিস, আমরা একটি জিনিস বোঝা এবং পরিষ্কার করে জানা উচিত, সেটি হচ্ছে কি, আমরা কিন্তু স্লোলি বাট নিশ্চিতভাবে, ধীরে হলেও নিশ্চিতভাবে, আমরা এটিকে তাদের ভাষায় বলেন ইজিয়ার মনিটারি পলিসি, আমরা কিন্তু সহজ অর্থনৈতিক যে পলিসি তৈরি হচ্ছে আস্তে আস্তে সেটির দিকে এগিয়ে যাচ্ছি। কারণ এই ইন্ডিকেশনটা আমি দেখতে পাচ্ছি ফেডারেল রিজার্ভের কাছ থেকে এবং বিভিন্ন পদক্ষেপ থেকে, তাদের পলিসিগত দিক থেকে। সো অর্থনৈতিক যে মনিটারি পলিসি, অর্থনৈতিক পলিসি, এটি একটু তারা সহজ করে নিয়ে আসছেন, এবং ধীরে হলেও আমরা এখন সেই দিকে ধাবিত হচ্ছি, সেই দিকে যাচ্ছি। দ্যাটস হোয়াট দ্য ফেডারেল রিজার্ভ ইজ ডুইং। এইটি আসলে ফেডারেল রিজার্ভ এখন করছেন, এবং ইতিপূর্বে আমি অনেকবার বলেছি আপনাদেরকে, আই টোল্ড ইউ বিফোর, অ্যান্ড আমি মনে হয় গত বছর থেকে বলে আসছি এই কথাটি, দ্য ফার্স্ট কাম দ্য ইন্টারেস্ট রেট কাট, প্রথমে আসবে ইন্টারেস্ট রেট কমতে হবে,
কমে আসবে এবং তারপরে আপনি দেখবেন যে দেন গোয়িং টু বি ফলোড বাই কোয়ান্টিটেটিভ ইজিং, QT বলে থাকেন অনেকে শর্টকাটে, অনেকবার শুনেছেন আমার কাছে। সো আমার যে এক্সপেকটেশন ইজ ফর দেম টু স্টার্ট, তারা এই QT প্রসেস যেটি আছে কোয়ান্টিটেটিভ ইজিং, এটি শুরু করবেন আগামী বছর অর্থাৎ 2025। আমরা কিন্তু 2 মাস দূরে আছি সেখান থেকে, এইটি শুরু হয়ে যাবে। সো অফকোর্স মনে রাখবেন, যখন এটি সহজ করে নিয়ে আসবেন, অর্থ পাওয়া, লগ্নি পাওয়া, ব্যাংক চাকরি পাওয়া সব কিছু সহজ হয়ে যাবে বেশ ভালোভাবে। when they shift this easier monetary policy, অফকোর্স এটা একটু ইনফ্লেশনারি হবে। আমরা বলে থাকি ইনফ্লেশন অর্থাৎ আপনার মুদ্রাস্ফীতি আবারও বেড়ে যাবে, ইটস গোয়িং টু বি, বাট আমি পুনরায় একটু স্ট্রেস দিয়ে বলতে চাই যে সবসময় মনে রাখবেন, যখন অর্থনীতির উপরে কোনো চাপটি পড়ে, সেটি বাজেভাবে হোক বা ইনফ্লেশনের দিকে হোক অথবা প্রবৃদ্ধির দিকে হোক, এটি আমরা বলি ল্যাগ ইফেক্ট, অর্থাৎ এটি সাথে সাথে দেখা যায় না, প্রতীয়মান হয় না, এটি দেখতে রিপোর্টে আসতেও একটু সময় লাগে। এটিকে বলা হয় দ্য ল্যাগ এফেক্ট। সো দের ইজ এ ল্যাগ, উই আর নট গোয়িং টু সি দ্যাট রিঅ্যাক্সেলারেটিং, পুনরায় মুদ্রাস্ফীতি তরতর করে বেড়ে যাবে এবং ওভারনাইট রাতারাতি বেড়ে যাবে, সেটি আমরা দেখব না। যখন দেখব তখন একটু পরেই দেখব, কিন্তু তখন একটু দেরি হয়ে যাবে। বাট দিস ইজ নট গোয়িং টু হ্যাপেন ইন 2025, আমি এটুকু বলতে পারি। মাই এক্সপেকটেশন, ইয়েস ইট কুড হ্যাপেন আর্লি অ্যাজ mid-20, late 2025, মাঝামাঝি আগামী বছরের অথবা শেষের দিকে। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. ডেফিনেটলি ইটস গোয়িং, আমরা এটি দেখতে পারবো 2026-এ, কারণ তারা মনিটারি পলিসি সহজ করে নিয়ে আসছেন। ওকে, এটি একটি ব্যাপার, আমি জিডিপির ব্যাপারে তুলে ধরলাম। সো বটম লাইন কি, যারা হাউজিং মার্কেটে আছেন, বাড়ি কেনার চেষ্টা করছেন, ইয়েস দিস ইজ এ গুড টাইম। অ্যাগেন আমি জানি বাড়ির দাম অনেক বেশি, রিয়েল এস্টেট প্রাইস ইজ ভেরি হাই, বাট আপনার জন্য নভেম্বর ডিসেম্বর সবটি ভালো অপেক্ষা করছে খবর। সো গুড নিউজ ফর ইউ। আপনি যদি রিফাইন্যান্সের কথা চিন্তা করে থাকেন, ইট ইজ গুড নিউজ ফর ইউ দুটি ক্ষেত্রেই। বা ফার্স্ট টাইম হোম বায়ার, 5 বছর থাকবেন, নড়বেন না আপনার প্রথম বাসা থেকে, দিস ইজ আ ভেরি গুড টাইম ফর ইউ। এরপর কী হবে, আরও দাম বাড়বে বাড়ির, এটি কমবে না কখনোই। সো এটি হচ্ছে সিপিআই ইনফ্লেশন রিপোর্ট এবং তার এফেক্ট আমি তুলে ধরার চেষ্টা করলাম, এবং কে কী বলছেন, তার এফেক্ট আমাদের উপর কেমন পড়বে সেটি আমি বোঝানোর চেষ্টা করলাম। নাও 3টি বড় বড় নিউজ আছে ইমিগ্রেশন রিলেটেড, এবং আমি বলবো অক্টোবর ইমিগ্রেশন ব্রেকিং নিউজ, গুড নিউজ আপডেট আমি বলবো। ওকে, সো চলুন একটি করে আমি আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমটি অনেকের জন্য প্রযোজ্য নয়, স্পেশালি বাংলাদেশে, এটি এখন আমি একটু পরে দেখব। ওকে, সো প্রথমটি যেটি আমি বলতে চাই সেটি হচ্ছে, আমি জানি অনেকের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়, সেটি হচ্ছে ডাইভার্সিটি লটারি। কেন বলছি সেটা আমি কিছুক্ষণ মধ্যে, এবং এই ডাইভার্সিটি লটারি নিয়ে একটু কথা বলবো, অক্টোবর ভিসা বুলেটিন নিয়ে একটু কথা বলবো। আর একটি কথা মনে রাখবেন, দিস ইজ এ নিউ ইয়ার। আপনি বলবেন অক্টোবরে এসে কীভাবে নিউ ইয়ার, ওয়েল সেটি ব্যাপার করবো, কারণ আমরা জানি দের ইজ এ নিউ গাইডেন্স, আর একটি নতুন গাইডেন্স, অর্থাৎ কীভাবে গাইড করবেন আপনার এই কয়েকটি প্রসেসে। এটি এসেছে USCIS এর কাছ থেকে অন মেডিকেল এক্সাম। সো 485 যারা অ্যাডজাস্টমেন্টের জন্য অপেক্ষা করছেন, গুড নিউজ ফর দেম। সো এটিও তুলে ধরা যাবে। ওকে, ওয়েন ইউ আর ফাইলিং ইউর অ্যাডজাস্টমেন্ট, আপনি যখন এই যে 485 এর অ্যাডজাস্টমেন্ট করেন, আপনাকে মনে রাখতে হবে আপনি কিন্তু মেডিকেল এক্সামের কাগজপত্র সাবমিট করে থাকেন, আপনার মেডিকেল এক্সাম হয়ে থাকে। সো উই গট সাম ভেরি গুড নিউজ অন দিস, অ্যান্ড দ্যাটস RFES। সো আসছি সেই প্রসঙ্গে। আপনারা জানেন যে এই মেডিকেল এক্সামের জন্য কিন্তু অনেকের অ্যাপ্লিকেশন I-485 যেটি আছে গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন ডিনাই করে থাকেন অনেকেই। সো আই এম গোইং টু টেল ইউ কীভাবে এটির হাউ টু গেট অ্যারাউন্ড দিস, কীভাবে এটা করতে পারেন। অ্যান্ড দিস ইজ এ নিউ গাইডেন্স, একেবারে নতুন গাইডেন্স। অ্যান্ড আমি সেটি আলোচনা করার চেষ্টা করব এবং একটু ভেঙে করার চেষ্টা করব। সো লেটস স্টার্ট উইথ দ্য ডাইভার্সিটি লটারি ফর 2026। আমি জানি আমাদের
অনেকে আছেন বিভিন্ন দেশে এই অনুষ্ঠানটি দেখে থাকেন, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন। আমি জানি না আপনি কোন প্রান্তে আছেন এবং কোন দেশের নাগরিক এই মুহূর্তে, আপনার জন্য এটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকতে পারে। ইউ নিড টু ফাইল ইমিডিয়েটলি দ্য উইন্ডো, যে এই ডাইভার্সিটি লটারি যাচ্ছে, আপনি ধরুন আপনি বাংলাদেশে কিন্তু আপনি পর্তুগালের নাগরিক অথবা স্পেনের নাগরিক অথবা ইটালির নাগরিক অথবা ফ্রান্সের নাগরিক, কিন্তু তারা কিন্তু এই মানে একমাত্র কিউবা ছাড়া বাংলাদেশের কোটাটা ফিল আপ হয়ে গেছে, এটি ছাড়া মোটামুটি সবাই অনেকেই অ্যাপ্লাই করতে পারেন। সো উইন্ডো অর্থাৎ এটি খোলা হয়েছে অক্টোবরের 2 তারিখে। আমি গত সপ্তাহে বলতে ভুলে গেছি, অক্টোবরের 2 এটি খোলা হচ্ছে। এটি শেষ হয়ে যাবে, অর্থাৎ দ্য উইন্ডো উইল ক্লোজ, বন্ধ হয়ে যাবে নভেম্বরের 5 তারিখে। সো এই সময়টুকুই আপনার হাতে আছে, আপনি যদি বিভিন্ন প্রান্ত থেকে দেখে থাকেন। ইফ ইউ আর ফ্রম এ কান্ট্রি দ্যাট ইজ ইন আ ডাইভার্সিটি লটারি লিস্ট, ইট ইজ সেম অ্যাজ প্রিভিয়াস ইয়ার্স, কোনো পরিবর্তন খুব একটা হয়নি, যতটি আছে যেরকম ছিল সেরকমই আছে। ইউ নিড টু, আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশনটা ফাইল করতে হবে। অনেকে প্রশ্ন করতে পারে, একেবারে যারা জানেন না যে ডাইভার্সিটি ডিবি লটারি ভিসাটি কী, সত্যিকার অর্থে একেবারে সিম্পল ওয়ার্ড, ইট ইজ এ ফ্রি গ্রিন কার্ড। ইট ইজ এ ফ্রি গ্রিন কার্ড। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, মোস্ট প্রবাবলি আপনারা এটা জানেন, সবাই জেনে থাকবেন, দু একজন প্রশ্ন করতে পারে। সো আপনি যদি কোয়ালিফাই করেন এই ডিবি লটারিতে, ক্যান আই পুট অ্যাপ্লিকেশন? ইয়েস, ইউ ক্যান গো অ্যান্ড পুট এফেক্ট লটারি। সবচেয়ে মজার ব্যাপার যে আপনার ইমিগ্রেশন, অনেকে প্রশ্ন করতে হবে আমার আরেকটি প্রসেস চলছে ইমিগ্রেশনের, এটির কোনো এফেক্ট পড়বে কিনা? নো, ইট উইল নট হ্যাভ এনি এফেক্ট ইফ ইউ সাবমিট দিস, অ্যাবসলিউটলি নট, নো এফেক্ট অ্যাট অল। ইট ইজ গোয়িং টু এফেক্ট ইউ, ইউর অ্যাপ্লিকেশন, মেক অ্যান অ্যাপ্লিকেশন অ্যান্ড ইটস আ ফ্রি গ্রিন কার্ড। বেসিক্যালি দ্যাটস হোয়াট ইট মিনস। যদি আপনি পিক হয়ে থাকেন, আপনাকে চুজ করা হয়ে থাকে, আপনি কিন্তু এই প্রসেসটি ফলো করবেন। জাস্ট মেক শিওর আপনি সব ডেট অনুসারে ফলো করবেন, সাবমিট করে থাকেন ভিসা ফর্ম এটসেট্রা যেটি হয়ে থাকে। And I know a lot of people who gets green card under this visa, আপনি একটি মনে রাখবেন, এই লটারি প্রোগ্রাম কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যান্ড ফ্যামিলি মেম্বার ইনক্লুড থাকে। অর্থাৎ আপনি যদি ইন্ডিভিজুয়াল হয়ে থাকেন, আপনার ফ্যামিলি মেম্বার্স কিন্তু এটির মধ্যে ইনক্লুডেড ইফ ইউ আর চোজেন, আপনার যদি পিক হয়ে থাকেন লটারিতে। সো দিস ইনফরমেশন রিগার্ডিং ডাইভার্সিটি ভিসা ইজ অন দ্য স্টেট ডিপার্টমেন্ট। এটির লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, আই পুট এ লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বক্স, যারা পরে ইউটিউবে দেখবেন। দ্যাটস অল ইট টেক্স। ডিপার্টমেন্ট এর সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া আছে, প্লিজ রিড ইট কেয়ারফুলি, আপনি হতে পারেন সেই সৌভাগ্যবান। নাও ভিসা বুলেটিন ফর অক্টোবর, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইট ইজ এ নিউ ইয়ার ফর ইমিগ্রেশন। শুরুতেই বলেছি এটি আবার কেমনভাবে সম্ভব, কারণ আপনারা জানেন ইমিগ্রেশন ফিসক্যাল ইয়ার শুরু হয় অক্টোবরে, শেষ হয় অক্টোবরে, অর্থাৎ ইমিগ্রেশন ফিসক্যাল ইয়ার ইজ ফ্রম অক্টোবর টু অক্টোবর। সো দিস ইজ এ নিউ ইয়ার ফর দিস। এটিতে নিউ ভিসা নাম্বার অ্যালোকেট করা হয়ে থাকে এই সময়টিতে। নিউ ভিসা নাম্বারস আর গোয়িং টু বি অ্যালোকেটেড এই সময়। দিস ইজ এ ইম্পর্টেন্ট টাইম, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। দ্য গুড নিউজ ফর দিস মান্থ, এই মাসের জন্য সবচেয়ে ভালো খবর হচ্ছে, ইউ ক্যান ইউজ ইয়োর ফাইলিং ডেট। আচ্ছা, অনেক কিছু হয়তো আপনি বুঝবেন না, খুব দ্রুত বলে যাচ্ছি আমি, আপনারা একটু আপনাদের লয়ারের সাথে কথা বলে নেবেন। আমাদের TVN 24-এ রাত 10টায় ইমিগ্রেশনের শো হয়, সেখানে আপনি ইটস এ ফ্রি অফ সার্ভিস, ফ্রি অফ চার্জ, আপনি কল করে জেনে নিতে পারেন। যথেষ্ট প্রশিক্ষিত স্বনামধন্য লয়ার এসে থাকেন, ইমিগ্রেশন অ্যাটর্নি, তাদেরকে আপনি জিজ্ঞেস করতে পারেন। সো দিস মান্থ ইউ ক্যান ইউজ দ্য ফাইলিং ডেট। আপনার যে ফাইলিং ডেট চার্ট আছে, নট দ্য ফাইনাল ডেট অ্যাকশন ডেট, বাট দ্য ফাইলিং ডেট অনুসারে আপনি আপনার কাগজপত্র সাবমিট করতে, ইউ ক্যান সি দোজ ডেটস। কোথায় দেখবেন আপনি যখন যাবেন, এখানে আমি এইটির লিঙ্কও দিয়ে দিয়েছি, দেখবেন যে ডেটগুলো আগে এসেছে, এগিয়ে আসছে ডেট, উইচ ইজ এ ভেরি গুড নিউজ। ডেটগুলো এগিয়ে আসছে। ইউ ক্যান ফাইল ইউর অ্যাডজাস্টমেন্ট, ইউ ক্যান অ্যাকচুয়ালি স্টার্ট ফাইলিং ইউর ভিসা প্রসেস থ্রু দ্য ন্যাশনাল ভিসা সেন্টার মাধ্যমে, ইউজিং দ্য ফাইলিং ডেট। দ্যাটস আ ভেরি গুড নিউজ ফর অক্টোবর, আই থিঙ্ক। এই লিঙ্কটি আবারও বলছি, লিঙ্কটি দিয়ে দিয়েছি ভিসা বুলেটিনের। সময় নিন, দেখুন এবং বোঝার চেষ্টা করুন, যদি না পারেন অন্য সহযোগিতা নেন। ইট ইজ অলসো আ স্টেট ডিপার্টমেন্ট অ্যান্ড গো দেয়ার, প্লিজ চেক ইট আউট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখুন আপনি কোন কান্ট্রি থেকে অ্যাপ্লাই করেছেন, কোথায় আছেন, কোথায় করবেন, কোনটা আপনার ডেট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাও দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটি আমি এখন বলবো, সেটি হচ্ছে নিউ গাইডেন্স। নতুন কিছু নিয়মাবলী তারা অ্যাড করেছেন, নিউ গাইডেন্স অন EB-1 এবং O-1 ভিসা ক্যাটাগরির জন্য। অ্যান্ড আমি মনে করি যারা এই দুইটি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছেন তাদের জন্য অত্যন্ত ভালো খবর এটি। সো কীভাবে ভালো খবর? দিস আর really good guidance from USCIS. These petitions are getting very, very difficult. আপনারা জানেন যে এই পিটিশনগুলো কিন্তু এখন
বেশ কষ্টসাধ্য এবং হয়ে আসছিল টু অ্যাডজুডিকেট, এটি যে ফাইনাল ডিসিশন প্রসেস সেটিকে বলা হয় অ্যাডজুডিকেশন। সো টু অ্যাডজুডিকেট, আপনি জানেন লটস অফ RFEC, সো RFES, এবং এই যে গাইডেন্স এসেছে আমি মনে করি দিস ইজ আ ভেরি গুড নিউজ। সো আই এম গোয়িং থ্রু দ্য নিউ 4 গাইডেন্স, 4টি নতুন গাইডেন্স এসেছে পলিসি প্রসঙ্গে। সেটি আমি এক এক করে তুলে ধরবো উইথ রিগার্ডস টু O-1 অ্যান্ড EB-1। নাম্বার 1 যেটি অন স্ক্রিন আমি এখন দেখতে চাবো, সেটি আপনারা দেখছেন এখন। নাম্বার 1 হচ্ছে নিউ USCIS গাইডেন্স ফর EB-1 অ্যান্ড O-1। ওকে, সো ইউজুয়ালি নাম্বার 1 যেটি আমি বলছি সেটা হচ্ছে টিম অ্যাওয়ার্ড। আপনারা প্রথমে দেখবেন নাম্বার হচ্ছে টিম অ্যাওয়ার্ড, দলগতভাবে কোনো অ্যাওয়ার্ড বা পুরস্কার আপনি পেয়েছেন। সো USCIS ইউজুয়ালি ডান অন অ্যাডজুডিকেশন, যেটি তারা USCIS এটি ব্যবহার করে থাকেন। সো আপনি যদি কোনো টিমের অংশ হয়ে থাকেন এবং আপনি ওই অংশ হিসাবে আপনি কোনো পুরস্কার পেয়েছেন, ইউ ওয়ান অ্যান অ্যাওয়ার্ড, তারা নর্মালি বলে থাকে নো ইউ ডোন্ট কোয়ালিফাই, এটা কোয়ালিফাই করবে না, তোমার ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড থাকতে হবে অ্যাজ এ রিসিপিয়েন্ট। ওকে, সো দ্যাট অ্যাওয়ার্ড or the award made guidance assistance do count. Right now আপনি যদি দলগতভাবে কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকেন কোনো কাজের জন্য, বড় সংস্থা থেকে, যে কোনো সংস্থা থেকে টিমগতভাবে, এই অ্যাওয়ার্ডটিকে আপনার EB-1 এবং O-1 এ আপনার একটি যোগ্যতা হিসেবে ধরা হবে, নো মোর ডিনার। এখন তারা এটি মানা করছেন না। নাম্বার 2, past membership। আগে this is very important. If you are a member of an organization, আপনি কোনো একটি অর্গানাইজেশনের অংশ ছিলেন কোনো এক সময়, যেটিকে এটির অংশ হিসাবে ধরা হতো যোগ্যতা হিসাবে, which is one of the criteria। এইটি যদি আপনি কোনো অংশ হয়ে কোনো মেম্বারশিপ থেকে থাকতো কোনো বড় বড় প্রতিষ্ঠানের, কিন্তু আপনি এখন আর সেই প্রতিষ্ঠানের অংশ নেই, ইদা আপনি রিটায়ার করেছেন অথবা আপনি সেই প্রতিষ্ঠানের সাথে যুক্ত নেই, কিন্তু কোনো এক সময় মেম্বারশিপ ছিল, সেটিকে তারা গণায় ধরতেন না আগে, এখন এটিও তারা গণায় ধরবেন, which is part of the so you did not qualify, now you made the new guidance policy একেবারে পরিষ্কার করে তারা বলেছেন your past membership, আপনার অতীত মেম্বারশিপ এরকম বড় অর্গানাইজেশন থাকলে it is a membership and you qualify, এটিকে তারা কোয়ালিফিকেশন হিসাবে ধরে নেবেন। সো দ্যাটস রিয়েলি গুড নিউজ। আমি মনে করি দেয়ার আর মেনি কেসেস, অনেক কেসে আছে, দে হ্যাড বিন সাম ইনক্রেডিবল পাস্ট অ্যাওয়ার্ড, অবিশ্বাস্য রকমের আপনি অ্যাওয়ার্ড পেয়েছেন অ্যাজ এ টিম, অ্যান্ড ইমিগ্রেশন এটারে কনসিডারই করতো না এটিকে অ্যাপ্লিকেশনে। কারণ কি, এটির আপনি দলগতভাবে পেয়েছেন, এককভাবে পাননি। নো লঙ্গার অ্যাজ এ মেম্বার অফ দ্যাট আপনি এখন এটি পাবেন। নাম্বার 3, পাবলিশ ম্যাটেরিয়াল। এটি আপনি কোনো কিছু ছাপিয়েছেন, কোনো লেখা ছাপা হয়েছে আপনার অতীতে। সো পাবলিশ ম্যাটেরিয়াল, সো ইমিগ্রেশন তারা বলতেন আগে ইউজ টু সে দ্যাট দের ইজ এ পাবলিশ ম্যাটেরিয়াল, ইট শুড লুক ইনটু দ্য ভ্যালু। অর্থাৎ হচ্ছে আপনি কোনো পাবলিশ করেছেন, আপনি কোনো পাবলিকেশন করেছেন, আপনি কোথাও প্রকাশ করেছেন কোনো কিছু, এটি দলগতভাবে করতে পারেন, এককভাবে করতে পারেন, কিন্তু আপনি এককভাবে করেছেন ধরে নিন, তারা এটিকে দেখতো আগে ইতিপূর্বে এটির ভ্যালুটি কি, আসলে এই পাবলিকেশনের কোনো ভ্যালু আছে কিনা, এবং এখানে ভ্যালু থাকলে কতখানি ভ্যালু আপনি পেতে পারেন কোয়ালিফিকেশন হিসাবে। তারা অনেক সময় এটিকে মূল্যই দিতেন না, ভ্যালু তারা যদি মনে করতেন কোনো ভ্যালু নেই। ওকে, it is now changed with the new policy, it does not have to look into the value। তারা এটির এই প্রকাশনা যে আপনি করেছেন কোনো এক সময়, এটির কত ভ্যালু তৈরি করে, ইটস নট ইম্পর্টেন্ট এনিমোর। আপনি যে প্রকাশ করেছেন আপনার এই কোয়ালিটি আছে, এইটিকেই গণনা করা হবে। আপনি you just need to mention that work and mention the individual, that's it। the publication has to indicate, আপনাকে পাবলিকেশন যেটি করেছেন সেটি কিন্তু উল্লেখ থাকতে হবে, এই লোক করেছেন, আপনি করেছেন, সেটি উল্লেখ থাকতে হবে। এটির ভ্যালু কি সেটা তারা দেখবে না। an individual work doesn't have to mention the value of the work, so that's great news। আমি মনে করি that's a very good news, that is a good new guidance। number 4 and last one, exhibition। USCIS ইতিপূর্বে বলেছিল এক্সিবিশন হ্যাজ টু বি পার্ট অফ আর্ট। যে কোনো এক্সিবিশন যদি আপনি সাবমিট করতেন কোয়ালিফিকেশন হিসাবে, সেই এক্সিবিশন যদি আর্টের কোনো অংশ না হতো তাহলে এটি গণনা করা হতো না, এটি গ্রহণযোগ্য কোনো কোয়ালিফিকেশন হিসাবে তারা নিতেন না। নো মোর। এখন তারা বলছেন দিস ইজ গন, আপনারা
জেনে নেবেন আপনাদের লয়ারের কাছ থেকে। এখন যে কোনো এক্সিবিশনে আপনি যান না কেন, এটি এক্সিবিশন হতে পারে, খার্স এক্সিবিশন, বুকস এক্সিবিশন, আর্ট এক্সিবিশন, এনিথিং, মিউজিক এক্সিবিশন, আপনি যদি দেখাতে পারেন আপনি এখানে ছিলেন, আপনার নাম আছে কোথাও, বা আপনি এটির অংশ ছিলেন, আপনার আইডি আছে, আপনার ঘুরতে গেছেন, ছবি আছে অনেক, আপনাকে কাউন্ট করা হবে। ইটস অ্যান এভিডেন্স ফর EB-1 অ্যান্ড O-1। আমি মনে করি দিস ইজ গ্রেট নিউজ। নাও লাস্ট বিটস অফ ইনফরমেশন যেটি আছে, এটি এখানে যারা আছেন ইন দ্য US তাদের জন্য সবচেয়ে বেশি। আপনারা জানেন যে মেডিকেল এক্সাম আপনি যখন ফাইলিং করছেন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ইন দ্য ইউনাইটেড স্টেটস, আমেরিকার ভিতরে থেকে I-485 যেটিকে আমরা বলে থাকি, আপনাকে অবশ্যই আপনার প্যাকেজে ফ্যামিলি বেস হোক, যে অ্যাডজাস্টমেন্টই হোক, এমপ্লয়মেন্ট বেস হোক, আপনাকে কিন্তু মেডিকেল এক্সাম ফাইল করতে হয়। সো মেডিকেল এক্সাম ইউজ টু এক্সপায়ার, আপনাদের মনে আছে মেডিকেল এক্সাম এক্সপায়ার হয়ে যেত। অ্যান্ড ইয়োর কেস, আপনার কেস কিন্তু অ্যাকচুয়ালি অনেকেই ডিনাই করে দিত, সবাই করতো না, অনেকে বলতো যে নতুন করে নিয়ে আসো এক্সাম, অথবা অনেক অফিসার আছেন তারা ডিনাই করে, দে কুড হ্যাভ ডিনাইড ইয়োর মেডিকেল ইয়োর অ্যাপ্লিকেশন বেসড অন দ্য মেডিকেল এক্সাম বিকজ ইটস এক্সপায়ার্ড, ওকে এটসেট্রা, এরকম। ওয়েল, উইথ দ্য নিউ গাইডেন্স এনি মেডিকেল এক্সাম, পরবর্তী যদি আমরা চার্টটি দেখি প্লিজ অন স্ক্রিন ডিসপ্লে, ওকে, যে কোনো মেডিকেল এক্সাম যেটি সাইন করা হয়েছে November 1st, 2023, গত বছরের November 1 তারিখে, এই মেডিকেল এক্সাম আর এক্সপায়ার হবে না, উইল নো লঙ্গার এক্সপায়ার। আপনি যদি করে থাকেন আপনার মেডিকেল এক্সাম অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের জন্য, সেটি হয়ে থাকে গত বছরের November 1 তারিখে, এটি আর এক্সপায়ার হবে না, এটিকে কখনো এক্সপায়ার হতে দেবেন না তারা আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট না হওয়া পর্যন্ত। সো ইফ ইউ হ্যাভ ওয়ান অফ দোজ মেডিকেল এক্সাম আপনার কাছে যদি থাকে, RFI ইন ইউর কেস যদি ডিনাই হয়ে থাকে, আপনাকে একজন ভালো লয়ার নিতে হবে, একজন স্বনামধন্য বা ভালো একজন লয়ার, বিশ্বস্ত লয়ার। এটি আসলে ইনকারেক্টলি ডিনাই করা হয়েছে, ইটস ইনকারেক্টলি ডিনাইং অ্যাডজাস্টমেন্ট বেসড অন মেডিকেল এক্সাম বলা হয়ে থাকে। অ্যান্ড দিস, যদি আপনার এক্সাম সাইন হয়ে থাকে November 1st, 2023-তে, সো ইন দ্যাট কেস ইউ কুড মেনশন, আপনি এটা মেনশন করতে পারেন একটা লেটার লিখে, এটিকে বলা হয় রিওপেন লেটার, মোশন টু রিওপেন। কিসের ভিত্তিতে? অন দ্য সার্ভিস এরর ভিত্তিতে। আবারও বলছি, টিবিএন অ্যানালিসিস রাত 10টার সময় হয়ে থাকে ইস্টার্ন টাইমে, নিউ ইয়র্ক টাইমে, এবং এইখানে স্বনামধন্য অনেক ইমিগ্রেশন লয়ার এসে থাকে, তাদেরকে আপনারা এই প্রশ্নটি করতে পারেন এবং তারা এই উত্তরটি দেবেন, তাদের কাছে যেতে পারেন। সো you can ask the question and it's a free question, no charge, no nothing, এটি সেবামূলক একটি অনুষ্ঠান। and they will, আপনার লয়ার যখন আপনি এটা করবেন, they will reopen the case and approve your adjustment of status, অর্থাৎ এই ভোগান্তিতে আপনি থাকতে পারবেন না। সো অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এবং আমি আশা করি যে তথ্যগুলো আমি তুলে ধরেছি আপনাদের কাছে কাজে লাগবে। লেট মি নো, আপনারা জানাবেন আপনারা কি মনে করেন, আমি কমেন্ট করে থাকি। আই লুক ফরওয়ার্ড টু রিডিং ইউর কমেন্টস, এবং আপনাদের সবসময় সহযোগিতা আমার মনে থাকে এবং আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। যারা পরবর্তী অনুষ্ঠানটি দেখবেন, যদি এই ইনফরমেশন অন্য কারো কাজে লাগে, শেয়ার করতে ভুলবেন না। অনুষ্ঠানটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।